তখনদা আমরা সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে একেবারে স্পষ্টত বলেছিলাম যে বিজেপি আসছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন। তো আমরা এইটা আশা করিনি যে 207খানা আসন পেয়ে যাবে। আপনি কি আশা করেছিলেন? দেখুন, একদমই না, কারণ আমি এক্সিট পোলের ওপরই ভরসা রেখেছিলাম। এক্সিট পোলে আপনার বেশিরভাগ এক্সিট পোলেই বলেছিল যে 160 থেকে 180 পর্যন্ত বিজেপির সিট আসবে, ঠিক আছে, এবং তার থেকে যে 200 ক্রস করে যাবে এইটা কোনো এক্সিট পোলই বলেনি। আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু আগামী যেহেতু পরবর্তীকালে এই ঘটনাটা ঘটেছে, সুতরাং আমরা বিশ্বাস করতে না চাইলেও আমাদের বিশ্বাস করতে হবে। বিপুল মানুষের সমর্থন নিয়ে বিজেপির ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত বলতে পারি। প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী এটার জন্যে মনে প্রাণে তারা চেয়েছিল। এবং আপনাকে বলি, আজ থেকে প্রায় 49 বছর আগে 1977 সালে শেষবারের মতন আমাদের পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার ছিল। তখন সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন মুখ্যমন্ত্রী, কংগ্রেসের সরকার ছিল এখানে পশ্চিমবঙ্গে, এবং সেন্ট্রালেও কংগ্রেসের সরকার ছিল। আবারও 49 বছর পর আবারও সেই ডবল ইঞ্জিন সরকার তৈরি হচ্ছে। বর্তমানে শুভেন্দু অধিকারী, উনি আগে বিরোধী দলনেতা ছিলেন, এখন বর্তমানে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং বিজেপির আপনার সেন্ট্রালেও আছে তাদের সরকার, যেখানে প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। সবার আগে আপনার চ্যানেলের মাধ্যমে নতুন মুখ্যমন্ত্রী আজকে থেকে তার কার্যকাল শুরু হলো, তার এবং তার মন্ত্রিসভার সমস্ত সদস্য এবং মন্ত্রীগণকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আপামর জনবাসী, ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকে যে তাদের যে এই স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে একটা অযোগ্য সরকারকে সরানোর জন্য তাদেরকেও আমি অভিনন্দন এবং আমার শুভেচ্ছা বার্তা তাদেরকে জন্য। আজকে আমরা অপেক্ষা করছি যে নতুন সরকার, যে সরকার আজকে শপথ গ্রহণ পর আসতে কার্যকাল শুরু করলো, সে আমাদের জন্য ভালো করবে। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি প্রদান করতে হবে। আপনারা দেখেছেন পুরনো সরকারের আমলে সাংবাদিক তথা অভয়া থেকে শুরু করে বিচার ব্যবস্থার বিচারপতি থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে সংবিধানের যে 4টে স্তম্ভ তার সাথে যারা যুক্ত তারা কেউ কিন্তু রেহাই পায়নি। প্রত্যেকের ওপর অ্যাটাক হয়েছে। আমার এখনও মনে আছে, আমার লাস্ট ভোটের আগের দিন পর্যন্ত আমি আপনার চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বলেছি যে আমার ওপর কী পরিমাণ অত্যাচার করা হয়েছে, এবং তারপর আমার নামেই কমপ্লেন করা হয়েছে। সুতরাং এই ধরনের অত্যাচার লাস্ট 15 বছর ধরে আমরা প্রচণ্ড বিপর্যস্ত এই ধরনের অত্যাচার সম্মুখীন হয়ে আমরা চাই সেই জিনিসটা থেকে নতুন সরকার আমাদের প্রতিকার দেবে, আমাদের মানুষের জন্য ভাববে, এবং আমাদের যে সিকিউরিটি সেটা সবার আগে প্রদান করবে। বলছি, আজকে মুখ্যমন্ত্রীর সাথে যে বৈঠক হয়েছে তাতে ঠিক হয়েছে যে বিজেপির যে সমস্ত কর্মীরা মারা গেছে, যে সমস্ত পরিবার, তাদের দায়িত্ব বিজেপি সরকার নেবে। কি বলবেন? অবশ্যই এটা তো খুব ভালো, আমি বলবো খুব ভালো একটা স্টেপ নতুন সরকারকে, তার জন্য আমি কনগ্রেচুলেশন জানাবো। সেই সব পরিবারের কথা শুনলেও আমার খুব কষ্ট লাগে। ঘর থেকে তাকে বাইরে ডেকে নিয়ে এসে তাকে মেরে দিয়েছে, বাবার সামনে ছেলেকে মেরে দিয়েছে, ছেলের সামনে বাবাকে মেরে দিয়েছে, বিভৎস রকম অবস্থা। তো বিজেপি কর্মী মহিলাদের রাতের বেলা বাড়িতে ডেকে তাকে যে যৌন হেনস্থা করা হয়েছে, তাকে শ্লীলতাহানি করা হয়েছে, এবং তাদেরকে দিয়ে পিঠে পর্যন্ত বানানো হয়েছে। এরকম ঘটনা আগামী আপনার সংবাদ মাধ্যমে আপনারা দেখিয়েছেন। সুতরাং এ তো খুব বিশাল বড় একটা ভালো কাজ। অবশ্যই তাদের দায়িত্ব না, শুধু তাদের কেন, তাদের এন্টায়ার পরিবারের দায়িত্ব নেওয়া উচিত, এবং শুধু যারা মারা গেছে তাদের নয়, আমরা বলবো যে যারা অত্যাচারিত, এই পুরনো সরকারের দ্বারা যারা অত্যাচারিত, সেই সব পরিবারের দায়িত্বও আমার মনে হয় নেওয়া উচিত। কারণ তারা কিছুই করতে পারেনি, তারা না নিজের কর্মটা ঠিক করে করতে পেরেছে, না নিজের পরিবারের সুরক্ষাটা ঠিক করে দিতে পেরেছে। তো সেইটার আমি বলবো সেটাও আমার করা উচিত, যে যারা প্রচণ্ড পরিমাণ অত্যাচারিত, লাঞ্ছিত, অবহেলিত, ঠিক আছে, প্রচুর মারধর খেয়েছে, প্রচুর কেস কামারি করেছে, ফলস কেস, যেমন আপনারা জানেন গাঁজা কেস, তারপর আফিম কেস, ঠিক আছে, তারপর আপনার শ্লীলতাহানি কেস, এইসব দেখা উচিত সরকারকে। কারণ এখন বর্তমানে ডবল ইঞ্জিন সরকার, সুতরাং পুলিশ প্রশাসন তাদেরই, সেইসব ফলস কেসগুলোকে ইমিডিয়েটলি নাল ভোট করে দেওয়া উচিত, এবং যেগুলো জেনুইন কেস, যেগুলোকে দাবিয়ে রাখা হয়েছে এখনও পর্যন্ত, সেই ফাইলগুলোকে আবার রিওপেন করে আবার নতুন করে ইনভেস্টিগেশন করা উচিত। আমরা এটা সবার আগে করা উচিত, এবং এই ধরনের স্টেপস নিয়েছে, তার জন্য নতুন সরকারকে আমার শুভেচ্ছা বার্তা রইল।
বলছি পুলিশের এক অংশ এখনও পর্যন্ত তৃণমূলের সাথে মিশে রয়েছে এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। এ সংক্রান্ত বিষয়ে কি বলবেন? দেখুন, বিজেপির রাজ্য সভাপতি আপনি জানেন সমীর ভট্টাচার্য মহাশয়, উনি কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স করে বলেছেন যে যারা তৃণমূল হোক, সিপিএম হোক বা যে কোনো পার্টিরই হোক, তারা যদি কারোর বাড়িতে গিয়ে তাদের বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে, তাদের দোকান ভাঙচুর করার চেষ্টা করে, কিংবা আপনার জোর জুলুম করার চেষ্টা করে, ঠিক আছে, জালিয়াতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু তাদেরকে রেওয়াজ যেন না করা হয়। ইমিডিয়েটলি পুলিশ প্রশাসন যাতে তাদের অ্যারেস্ট করে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনে যেন মানে কেস দাহ্য করে এবং তাদেরকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করে। সুতরাং কেউ যদি তিলক কেটে এবং ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে জয় শ্রীরাম বলতে বলতে যদি এই ধরনের কাজকর্ম কিছু করে থাকে, মানুষকে ব্যতিব্যস্ত, তাদের বাড়ি ভাঙচুর করা, পার্টি অফিস ভাঙচুর করা, তাহলে সেটা কোনোভাবেই রেয়াত করা হবে না। এটা ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং আমি যতদূর জানতে পেরেছি প্রত্যেকটা থানার অফিসার ইনচার্জকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই এই ধরনের সমাজ বিরোধী দুষ্কৃতিমূলক কাজকর্ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইমিডিয়েটলি তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে এবং আশা করি বিভিন্ন থানার আইসি, এসপি, আইসি, ওসি এবং বড়বাবু, ছোটোবাবু, মেজবাবু যারাই আছে তারা আশা করি সেরকমভাবে ব্যবস্থা নিচ্ছেন। বলছি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে মানে বিজেপির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, সংঘ পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন। একমাত্র রাজ্যে দেখলাম আমরা পশ্চিমবঙ্গে ব্যতিক্রম, যেখানে শুভেন্দু অধিকারী সংঘ পরিবারে কোনো রকম যুক্ত ছিল না কোনো দিন, এবং সাংগঠনিক কোনো রকমভাবেও তিনি যুক্ত ছিলেন না, কিন্তু তাকে মুখ্যমন্ত্রী করা হলো। এটা কি কোনো কারণ আছে নাকি মানে কিসের জন্য? দেখুন, আমার মনে হয় যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করার তার সবথেকে বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে তিনি ভবানীপুর, নন্দীগ্রাম দু জায়গায় জয়ী হয়েছেন এবং বিপুল মার্জিনে তিনি জয়ী হচ্ছেন। এটা সবার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে তিনি একটা রাজনৈতিক পরিবার থেকে বিলং করেন। তার বাবা শিশির অধিকারী, যিনি তৃণমূলের আমলে মন্ত্রীও ছিলেন এবং তার কংগ্রেসের আমলে উনি মেম্বার অফ পার্লামেন্টও ছিলেন, বিধায়ক ছিলেন। সুতরাং তার একটা রাজনৈতিক কেরিয়ার খুব বড় গ্রাফ। তাদের পরিবারের আমি এমনও শুনেছি যে স্বাধীনতা সংগ্রামের সাথেও যুক্ত ছিলেন। সুতরাং তিনি তার যে আপনার যদি তার পরিবারের একটা হিস্ট্রি দেখা যাবে যে তার রাজনৈতিক পরিবারের একটা বিশাল বড় ইতিহাস তাদের পরিবারের সাথে যুক্ত আছে। সুতরাং আমার মনে হয় সেই দিক দিয়ে তার গ্রহণযোগ্যতা বিজেপি পার্টি মনে করেছে অনেক বেশি, মানুষ তাকে চাইছে মুখ্যমন্ত্রী হিসাবে, সেই জন্য বিজেপি মনে করেছে যে না, তাকে মুখ্যমন্ত্রী করা যেতে পারে বাংলার। কিন্তু আপনি দেখবেন, আপনি বিভিন্ন বাকি যারা বিজেপি শাসিত বিভিন্ন স্টেটগুলো আছে সেখানে দেখবেন যে কোনো ডিসিশন, যে কোনো কিছু নতুন কর্ম করা হয় তার আগে কিন্তু পার্টি অফিসের সাথে যোগাযোগ করে, বিজেপির যে পার্টি অফিস তার সাথে যোগাযোগ করে, সংঘের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু করা হয়, নিজেদের মধ্যে আলোচনা করে করা হয়। এক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। আজকে দেখবেন সকালবেলা যখন আমি দেখছিলাম কিছুক্ষণ আগে যে সকালবেলা যখন মুখ্যমন্ত্রী তার বাসভবন থেকে বেরিয়ে তিনি সবার আগে কিন্তু পার্টি অফিসেই যান, সেখানে কিছুক্ষণ বৈঠক করেন, তারপর কিন্তু তিনি নবান্নের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে পৌঁছান। সুতরাং আমার মনে হয় পার্টির বা সংঘের একটা প্রভাব তো অবশ্যই থাকবে। বিভিন্ন আপনার যতগুলো কর্মকাণ্ড হবে, যতগুলো তাদের মানে ঠিক করা আছে যে এই জিনিসগুলো করা হবে আগামী 4-5 বছরের মধ্যে বা 3-4 বছরের মধ্যে, আশা করি সেগুলোর সঙ্গে অলমোস্ট একটা তালিকা তৈরি করে ফেলেছে, সূচি তৈরি করে ফেলেছে এবং আশা করি আপনার সামনে সেটা খুব তাড়াতাড়ি রাখা হবে এবং সেই অনুযায়ী কাজগুলো হবে। এবং তার মধ্যে একটা কাজ আপনি বললেন যে বিজেপি পার্টির যারা অবহেলিত তাদেরকে তাদের পরিবারের তাদের দায়িত্ব নেওয়া হচ্ছে। এবং আমি আরও শুনেছি আরও অনেকগুলো বিভিন্ন রকমের করা, যেমন বর্ডারকে সিল করার জন্য তাদেরকে জমি দেওয়া হয়েছে, ঠিক আছে, অলরেডি করা হয়েছে। তারপর তাছাড়া আরও আয়ুষ্মান ভারত প্রকল্পে শুরু করা, মানে আমাদেরকে যুক্তায়ন করা হয়েছে। এছাড়াও আরও অনেক বিভিন্ন কর্মসূচিগুলো আছে, সেগুলো এক এক করে আসবে এবং এগুলো সবই সংঘের মধ্যেই আছে। কতটা খুশি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য? মানে যেহেতু আমি একজন আইনজীবী হিসেবে নয়, যেহেতু আমি দেখেছি আপনি পার্টি অফিসেও গিয়ে মানে দীর্ঘদিন ধরে আপনি পার্টিকে সমর্থন করেছেন, পার্টির জন্য খেটেছেন, পার্টির আপনার উপরে প্রচুর আক্রমণ হয়েছে, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হয়েছে কতটা খুশি আপনি? দেখুন, আমি ভবানীপুরের ছেলে, আপনি জানেন আমাদের ভবানীপুরে যে পার্টি অফিস সেখানে শুভেন্দু অধিকারী বহুবার এসছেন এবং তার সাথে প্রথম দিন যেদিনকে প্রথম উনি আসেন আমাদের ভবানীপুর পার্টি অফিস, সেদিনকে ওনার সাথে দেখা হয়েছে, ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। উনি আমাকে বলেছেন ভবানীপুর জেতাতে হবে। আমি বলছি হ্যাঁ স্যার, আপনাকে হ্যাঁ দাদা, আপনাকে জিততেই হবে, কারণ যে হারে এরা অত্যাচার করছে এখানে, যদি আমরা যদি না জিততে পারি মানে এখানকার মানুষ আর থাকতে পারবে না এখানে। তারপর থেকে বহুবার বিভিন্ন মিটিংয়ে, চেতলার মিটিংয়ে, তারপর চেতলার উনি যখন জনসভা করে সেই সময় ওনার সাথে, ভবানীপুরের বিভিন্ন জনসভা 72 নম্বর, 73 নম্বর, 71 নম্বর ওয়ার্ডের জনসভাতে আমি ওনার সাথে ছিলাম, বিভিন্ন প্রোগ্রামে ওনার সাথে ছিলাম। ওনাকে আমি এই লাস্ট 3-4 মাস ধরে খুব কাছ থেকে দেখেছি। তার আগে তো দেখার সুযোগ হয়নি, কারণ
তিনি বিরোধী দলনেতা ছিলেন, তো খুব একটা এদিকে আসতেন না, ওই পাশে বেশি থাকতেন। কিন্তু যেহেতু উনি যখন থেকে ওনার নাম ঘোষণা করা হলো যে উনি ভবানীপুরেই দাঁড়াবেন, তখন থেকে ওনার সাথে খুবই ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম এবং পার্টি বসে রেগুলার যাতায়াত করতাম, এখনও যাওয়া আসা করি। সুতরাং আমার মনে হয়েছে যে ভবানীপুরের মানুষ আর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছিল না, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিল না। কারণ সবথেকে বড় জিনিস বুঝতে হবে আপনাকে যে ভবানীপুরে কোনো উন্নয়ন হয়নি। আপনি ভবানীপুরের প্রত্যেকটা ওয়ার্ডের বাড়ি বাড়ি যদি ঘোরেন, আপনি জানতে পারেন, যেহেতু আমরা ক্যাম্পেইন করেছি আমরা জানি, অর্ধেক বাড়িতে পানীয় জলটুকু নেই, বয়স্ক মানুষরা বার্ধক্য ভাতা পাচ্ছে না, সারাক্ষণ একটা ভয়ের মধ্যে ওরা আছে যে কখন তাদেরকে তুলে দেবে। সমস্ত বাড়িগুলোকে ভেঙে সেখানে বড় বড় মাল্টি স্টোরের বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু সেখানে কোনো বাঙালি ফ্ল্যাট পাচ্ছে না। এই ধরনের একটা ভয়ের পরিবেশ পুরো ভবানীপুর চত্বরে, ভয়ের পরিবেশ। মানে মানুষ যে খুলে কথা বলবে, মানে মানুষের যে সাংবিধানিক একটা অধিকার যে বাক সিদ্ধ করা, মানে নিজের কথাটা রাখা, সেটাকে বন্ধ করে দেওয়া আছে। আর্টিকেল 90 রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সেটাকে স্টপ করে দেওয়া, মানে সাংবিধানিক অধিকারটা স্টপ করে দেওয়া হয়েছে। ইলেকট্রিসিটি, পানীয় জল, এটাও একটা সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে, সেটাকেও স্টপ করে দেওয়া হয়েছে। মানে একটা বিভৎস পরিবেশ ছিল ভবানীপুর চত্বরে। সেইখানে দাঁড়িয়ে ভবানীপুরে মানুষ চেয়েছে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হোক, আমিও চেয়েছি, প্রত্যেকেই চেয়েছে যে তিনি মুখ্যমন্ত্রী হোক, এবং আপামর জনবাসী, পশ্চিমবঙ্গের বাসী তাকে চেয়েছে তিনি মুখ্যমন্ত্রী হোক, সেই জন্য তিনি হয়েছেন। এটা শুধুমাত্র সংঘ ডিভিশন নিয়ে নেয়নি বলে হয়নি, এরকম কোনো ব্যাপার নয়। সংঘের যে সমস্ত কার্যকলাপগুলো আছে আপনি দেখবেন এক এক করে আগামী দিনে সব ফুলফিল হবে। সরকার আসার আগে, বিরোধী দল থাকার সময় এই সরকার, বর্তমান সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সব কিছু পূরণ করবে, কিন্তু একটু সময় সাপেক্ষ, ধৈর্য ধরতে হবে। আর যারা কর্মীরা আছেন তারা ভাবছেন, অনেকে ভাবছেন যে সিপিএম থেকে, টিএমসি থেকে অনেক দলে দলে লোক ঢুকে যাচ্ছে, ঠিক আছে, আগে তো খুব কম লোক ছিল, এখন এত লোক বেড়ে গেছে। দেখুন, যখন কোনো একটা দল জেতে তখন সেখানে অনেকে এসে সেখানে ঢোকার চেষ্টা করে, কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা কর্মীর উদ্দেশ্যে বলছি, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি একনিষ্ঠ কর্মী হন তাহলে দল কিন্তু আপনাকে ডিপ্রাইভ করবে না, আপনাকে যথাযথ সম্মান প্রদান করবে। নতুন আসছে, তারা আসবে, তারা ঢুকবে, কিন্তু তা বলে আপনি ডিপ্রাইভ হবেন না। তারা আসবে, তারা কাজ করবে, তারা সংঘ পরিবারকে জানবে কি সংঘ পরিবার কীভাবে তারা কাজ করে, সেগুলো শিখবে, তবে তো তাদেরকে একটা জায়গা এসেই সঙ্গে সঙ্গে তারা পেয়ে যাবে না, সময় লাগবে। যেটা আমাদের রাজ্য সভাপতি রবি ভট্টাচার্য উনিও বলেছেন যে হুট করে কেউ এসে গেলে তাকে দল নিয়ে নেওয়া হবে না, তাকে দেখা হবে, আগে কিছুদিন পর্যবেক্ষকের তাকে রাখা হবে। সুতরাং যারা একনিষ্ঠ কর্মী তাদেরকে, মানে তাদের আশাভঙ্গ হওয়ার কোনো কারণ নেই, আপনারা নিশ্চয়ই পাবেন, অবশ্যই আপনাদেরকে যোগ্য সম্মান দেওয়া হবে, আমি এটা মনে করি দলের তরফ থেকে। কারণ এটা একটা শৃঙ্খলাবদ্ধ দল, এটা তো এমন নয় কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয়। ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা শৃঙ্খলাবদ্ধ দল, এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয়, এটা আপনার বুঝতে হবে। আপনি অবশ্যই পাবেন, ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরে বসুন, নিশ্চয়ই পাবেন আপনি।